নোটিশ ছাড়া হুমায়ুন কবিরের বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল। আটক করেছে ছেলেকে। বিনা নোটিশ ছাড়া হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ গিয়েছিল। বিরোধিতা করার জন্য কি পুলিশের হেনস্থা শুরু? একদম অবৈধ কাজ করছে। কালকেও যে গৌরাঙ্গ ঘোড়াকে তুলেছে, বিএনএসএ দেখবেন 35-এ নোটিশ দিতে হবে। ঠিক আছে, ওখানেও যেটা করেছে পুলিশ রাজ। তবে হুমায়ুন কবিরই বলতে পারবে গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত। 26-এ ভোটের আগে ধর্মীয় মেরুকরণে ফুটছে রাজনীতি। মন্দির দিতে চাইছে, আমি বলেছি নেব না। যা ক্যান্ডিডেট হবে ফ্রেশ ক্যান্ডিডেট। আমি এসবে আমি তো আর ওদের ওই জামাতের পার্টি করি না। আমি উত্তর দিই তমলুক কাথিত অভিষেকের কর্মসূচি সেবাশ্রয় নন্দীগ্রামে। কি হয়েছে? আপনাদের জি 24 ঘন্টার মাথায় আমার কোনো মাথা নেই। 26-এর অভিষেক এবং তার পিসি দুজনেই গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে। পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে আর সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছিলেন। 16টা বিধানসভার মধ্যে 15টাতে বিজেপি লিড নেই। 16টা সিটই মোদিজিকে উপহার দিবে। পূর্ব মেদিনীপুর শুধু নয়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর। আমরা প্রশাসনিকভাবে বিভক্ত না, আমরা সবাই এক। আমরা শূন্য করব 35টা আসনে, শূন্য করব। সব সিট মোদিজিকে দেব। প্রতীক দেখে ভোট হবে, প্রার্থী দেখে নয়। নেতা একজন, তার নাম নরেন্দ্র মোদী। আর পিসি ভাইপোকে বলবো ঘন ঘন আসুন, যতবার আসবেন 10,000 করে ভোট বাড়বে। আর আমি ডেলি সেবা দিই। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে। এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না, এমন কোনো কাজ নেই। তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না। আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। দাদা, হুগলির দাঁতপুরে সেখানে একটা মুসলিমদের সংগঠন দ্য অল ইন্ডিয়া তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হবে। তার জন্য স্বাস্থ্য দপ্তরের 40 জন বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান, মানে মেডিকেল টেকনিশিয়ানদেরকে সেখানে পাঠাচ্ছে এবং সেই সরকারি তালিকা প্রকাশে চলে এসেছে। যাদের নাম বেরিয়েছে তাদের আর সরকারি ল্যাব ছেড়ে দিয়ে এখানে আসতে হবে। কি বলবেন? দেখুন, প্রথমত ধর্মীয় অনুষ্ঠানে সরকারকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যাতে স্বাভাবিক রুগীদের সমস্যা না হয়, এটা মাথায় রেখে করতে হবে। যদি হসপিটাল বা ল্যাবরেটরি বন্ধ রেখে ডাক্তারদের পাঠান, তাহলে ওই ল্যাবে যারা পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারবাবুরা পাঠাবেন, তারা সুযোগ থেকে বঞ্চিত হবে। এবং এমার্জেন্সি রোগের ক্ষেত্রে, সে হার্ট অ্যাটাকই হোক, সেরিব্রালি হোক, ডেঙ্গু, ম্যালেরিয়া বা অন্য কিছু হোক, সেক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বা অন্যান্য অনেক এক্সরে থেকে, সিটি থেকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রেও, ট্রমা কেসের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। তাই কর্মরত ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরকে তুলে নিয়ে এটা করা ঠিক হচ্ছে না। আপনাদের সামগ্রিকভাবে আমি বলে রাখি যে ইসলাম ধর্ম যারা মানেন, মুসলিমদের এই ইজতেমার, বিশ্ব ইজতেমা বা ইজতেমার অনুষ্ঠান অনেক জায়গাতেই হয়, অনেকবারই হয়। পশ্চিমবঙ্গেও অনেক আগে এখানে হয়েছে, হাওড়া। 2 বছর আগে মগরাহাটেও একটা ইজতেমা হয়েছে। কিন্তু সেই ইজতেমা তাদের দিল্লির সুরা কমিটি থেকে করা হয়। তারা মূলত সরকারের কাছ থেকে কি সাহায্য চান? পানীয় জলের সাহায্য চান, ট্রাফিকের সাহায্য চান, স্বাস্থ্য পরিষেবার সাহায্য চান, আর
কনজারভেন্সি, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি সাহায্য চায়। এটা নতুন কিছু নয়, এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হয়, যদিও মমতা ব্যানার্জি যেগুলো করে না হিন্দুদের ক্ষেত্রে। কিন্তু এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে নওশাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্ন। যদিও শুরা কমিটি এই মিটিংয়ের কথা বলেনি, একজন হুদা বলে লোক আছে কলকাতার, ববি হাকিমের লোক, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম। তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন উস্কানোর জন্য, বিভাজনের জন্য। বিভাজন আমরা করি না, এ মমতা ব্যানার্জি করে। এই ইজতেমাতে বাঁশ কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা, তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল বানায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে, মানে বিজেপির নাম তো, আমি দায়িত্ব নিয়েছি। বলেছেন আপনাদের বাঁশটা জানতে হবে না, প্যান্ডেল করতে হবে না। পিবি সেলিমকে বলেছেন যে আপনি 20টা হ্যাঙ্গার বানিয়ে দেন, সরকার টাকা দিবে। ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন 50 লক্ষ কম্বল দিয়ে দেন। আপনি 2, 3, 4 কম্বল দিন, আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে। আপনার এক চোখ বন্ধ হলে চলবে না, 2 চোখ খুলে রাখতে হবে। আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরেও দিতে হবে। তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান, তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা। আমি একটা চ্যানেলে দেখছিলাম, ফুরপুরা শরীফের ওয়াজ সিদ্দিকী সাহেব বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে, তৃণমূলের নেতারা এসে এই বিশ্ব ইজতেমাকে, ধর্মীয় অনুষ্ঠানকে হাইজ্যাক করতে চাইছে। এ এক বিপজ্জনক। আমি দিল্লির শুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, আপনারা ব্যবস্থা নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বন্দ্যোপাধ্যায়কে বলছেন সৌগত রায় এবং মমতার উপর আস্থা আছে বাংলাদেশিদের, হঠাৎ এই ধরনের কথাবার্তা বলতে সৌগত রায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বাংলাদেশিরা, উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু ওনাকে বাংলাদেশিরা ভরসা করে হঠাৎ এই কথাটা। কোন বাংলাদেশি? বাংলাদেশি যারা বসবাস করেন বাংলাদেশে। বাংলাদেশিরা কোন বাংলাদেশ? যারা পাকিস্তানের সমর্থক, রাজাকার, জামাত, হেফাজত, যারা মৌলবাদে বিশ্বাস করেন, জঙ্গিবাদে বিশ্বাস করেন, ক্লিয়ার করতে হবে। তারা না বাংলাদেশের হিন্দু শরণার্থী, যা বাংলাদেশের মুক্ত চেতনার প্রগ্রেসিভ মানুষ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শে যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, ক্লিয়ার করলে উত্তর দেওয়া যাবে। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, এটা উজ্জ্বল রেখেছে। হয়তো এটাই বাস্তব সত্য। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোড়া হয়, যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে 15ই জানুয়ারি নন্দীগ্রামে 2টো ব্লকেরই তিনি সেবাশ্রয় প্রকল্প চালু করবেন, 2টো ক্যাম্প করে। তাতে অসুবিধা নেই, আমরা তো সেবা ডেইলি, আমাদের প্রত্যেক দিন সেবা দান করায়। সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন, তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কোন হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, করছেন ভালো, কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব, কোন খাতা থেকে টাকা আসছে
চুরির টাকা কিনা তার হিসাবও আমি নেব। কোন মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছেন তার লিস্টও আমি নেব, কারণ এটা নন্দীগ্রাম। আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি। আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামে হিন্দুদের কিনতে পারবেন না। আমি হিন্দুদের আত্মীয়, তারা জানে আছে বলে শান্তি আছে। নইলে আজকে কাজাহারের হাতে, সাউদ্দিনের হাতে, সুপিয়ানের হাতে, রুকুর হাতে, নাজিমুদ্দিনের হাতে নন্দীগ্রাম রক্তাক্ত হতো। এটা জানে এরা যে এ আর কিছু দিতে না করো, অতএব ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভোটের আগে নন্দীগ্রামের লোককে কেনা যাবে না। হিন্দুরা তো সাথে থাকবেই। এবার একটা বড় অংশের রাষ্ট্রবাদী মুসলিমদেরও আমি পাবো। এই হাসিবুলদের মতো ছেলে দাঁড়িয়ে আছে, এরকম বহু ছেলে বেরিয়ে এসেছে যে চাকরি নেই, মমতাকে তাড়াতে হবে। বাংলাদেশে দীপু দাসের 58 লোকের নাম বাদ গেছে, তার মধ্যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা, সেই তথ্য প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের যে তথ্য উনি কি দাবি করলেন তার সঙ্গে ইলেকশন উনি ভারতবর্ষে 540-45 জনের মধ্যে একজন। উনার দাবির সঙ্গে কি উনাকে আপনারা গুরুত্ব দিতে পারেন, ইলেকশন কমিশনও গুরুত্ব দেয় না, আমরাও সিরিয়াসলি নিই। আমরা সিরিয়াসলি নিই। হিসাব 14ই ফেব্রুয়ারির পরে সংবাদ মাধ্যমকেই দিয়ে দেওয়া হবে যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কতজনের নাম রয়েছে। আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন, সার ঘোষণা হওয়ার পরে আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন যে দলে দলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। সেই ছবিগুলো যদি মিথ্যা না হয়ে থাকে, হিসাবটাও মিথ্যা নয়, সঠিক সময় হিসাব করবে। বাংলাদেশে দীপু দাসের যে হত্যা হয়েছে তা নিয়ে বাংলাদেশে জামাতরা রাজনীতি করছে, আর এদেশে এদেশে বিজেপি রাজনীতি করছে, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে দীপু দাস যে মারা গেছেন সেটাকে নিয়ে সেখানে জামাত রাজনীতি করছে আর এখানে বিজেপি রাজনীতি করছে। হারিয়েছি, আমি ওনার কথার উত্তর দেব। উনি অনেক কথা কালকে বলেছেন, আপনাদের দায়বদ্ধতা আছে, আপনারা দেখান। আমাদের কোনো ওনাকে নিয়ে মাথা ব্যথা নেই, আমরা ওনাকে গুরুত্ব দিই না। উনি অনেক কথা বলেছিলেন, সৌমিত্র খান একটা বুথে জিততে পারলে রাজনীতি ছাড়বো, সৌমিত্র জিতেছে, রাজনীতি ছাড়েনি। অর্জুন সিংকে না হারাতে পারলে রাজনীতি ছাড়বো, ছাড়েনি। অর্থাৎ ওনার কথা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। এপারের হিন্দুরা লড়েছে, দীপু দাসের জন্য লড়বে। বাংলাদেশের 2 কোটি হিন্দু যদি অত্যাচারিত হয়, ভারতবর্ষের 100 কোটি হিন্দু চোখ বন্ধ করে থাকতে পারে না। গাজার ইহুদিদের জন্য যদি ইসরায়েল লড়ে থাকে, বার্মার রোহিঙ্গা মুসলমানের যদি আশ্রয়স্থল বাংলাদেশ দিয়ে হয়ে থাকে, তাহলে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতবর্ষের 100 কোটি হিন্দু কাঁদবে, লড়াই করবে, প্রতিবাদ করবে। বাংলাদেশের মুসলমানরা যদি বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারে, আমরাও দীপু দাসের বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। এটাতে বিজেপির কথা নয়, জামাতের কথা নয়, এটা হিন্দুদের বিষয়। আপনি বাংলাদেশ থেকে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ বানানোর জন্য টাকা পাঠাতে পারেন, আর আমি শুভেন্দু অধিকারী হিন্দু, আমি ডেপুটি হাই কমিশনের সামনে লড়াই প্রতিবাদ করতে পারি না? আমি দীপুর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারি না? আমি দীপুর বাচ্চাটা, তার বউটা কিভাবে থাকবে, তার বাবা কিভাবে বেঁচে থাকবে, তাকে আমি অর্থ দিতে পারি না?
এটার সঙ্গে বিজেপি জামাতের কোনো সম্পর্ক নেই। দাদা 2রা জানুয়ারি মালদার চাচলে সফরে অমিত শাহ আসছেন বাংলায়, আগামীকাল তিনি আসছেন। তো একবারে 2026-এর শুরু থেকেই কি ভোটের ময়দানে বিজেপিকে দেখা যাবে? ভোট তো হবে, এপ্রিল মাসে নির্বাচন হবে, নিয়ম অনুযায়ী হবে, নইলে রাষ্ট্রপতি শাসন হবে। তার নির্বাচন করতে গেলে এই রাজ্যে মূল লড়াই বিজেপির সঙ্গে তৃণমূল। তৃণমূল আঞ্চলিক দল, পিসিআর ভাইপো নির্ভর পার্টি, পুলিশ আছে তাই বাঁচাচ্ছে। বিজেপি সর্বভারতীয় পার্টি, তার প্রধান নেতার নাম নরেন্দ্র মোদী, তার জাতীয় সভাপতির নাম জেপি নাড্ডা, তার রাষ্ট্রীয় নেতার নাম অমিত শাহ। আসবেন তো, বারে বারেই আসবেন, উৎসাহিত করবেন। পশ্চিমবঙ্গটা তো আর ভারতবর্ষের বাইরে নয়, আর বিজেপি তো আঞ্চলিক পার্টি নয়, পরিবারবাদী পার্টি নয়, বিজেপি জাতীয় পার্টি। আমরা যেমন ত্রিপুরাতে, আমরা ঝাড়খণ্ডে, আমরা ছত্তিশগড়ে ভোট প্রচার করেছি, দিল্লিতে করেছি, তেমনি সেখানকার বিজেপি নেতারাও এখানে আসবে, অসুবিধা কি? দাদা ক্যানিং থানায় মহিলার 2রা জানুয়ারি মালদার চাচলে আপনার সবার অনুমতি দিল না পুলিশ। এ তো স্বাভাবিক নয়, অস্বাভাবিক কিছু নয়। আমার তৈরি করা শহীদ বেদিতে মালা দিতে দেয়নি 14ই মার্চ 2022 সালে। আমাকে হাইকোর্ট থেকে অর্ডার এনে মালা দিতে হয়েছে। এটা আমার 102 হয়েছে। আরো 1.5 মাস করে নিক। এই একইভাবে মমতা তার ভাইপোকে ভুগতে হবে। আমি আপনাকে বলে দিলাম, চিরদিন কাহারও সমান নাই যায়। আপনি যা করবেন, যা করবেন তার রিটার্ন আপনি পেয়ে যাবেন। দাদা এসআইআর এর শুনানি পর্ব চলছে, সেখানে তৃণমূল নেতারা একজন বয়স্ক মহিলার ছবি পোস্ট করে দিয়ে দাবি করছে যে ইনি কি রোহিঙ্গা ছিলেন। 80 বছরের বৃদ্ধাকেও সেখানে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে। 80 বছরের বৃদ্ধাকেও সেখানে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে। স্পেসিফিক কে কোথায় কি করেছে আমি জানি না, অতএব আমি এটা নিয়ে পার্টিকুলার বলতে পারবো। যারা নোটিশ পেয়েছেন তারা আনম্যাপড নোটিশ যারা পেয়েছেন বিভিন্ন কারণ আছে। তৃণমূলের এক সাংসদ বারাসাতে, তিনি তার পরিবার আনম্যাপ হয়েছেন, তিনি অনেক অভিযোগ করছিলেন, বর্তমানে ইলেকশন কমিশন তার উত্তর দিয়ে দিয়েছে। অতএব এটা জেনে বলতে হবে পার্টিকুলার। কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান তারা আনম্যাপেও যেমন আছেন, প্রয়োজনীয় ম্যাপিংয়েও আছে। সেটা তো খোলেনি ইলেকশন কমিশন। সেটা খুললে তখন বুঝতে পারবে কে রোহিঙ্গা আর কে বাংলাদেশি মুসলিম আর কে ভারতীয়। ভারত সেবাশ্রমের 22 জন সন্ন্যাসী তারা হিয়ারিং এ গেছেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে 40 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মুখ্যমন্ত্রী একটাও সত্যি কথা বলে, তার দল সত্যি কথা বলবে আশা করি। এই যে ঘোরাচ্ছে পাঁচালি, চুরির পাঁচালি নামের লোকে শুধু বেরোচ্ছে, মিথ্যা কথাগুলা বলছে। হ্যাঁ, মিথ্যা কথাগুলা বলছে। প্রত্যেকটা গ্রামে যান, 100-150 করে ছেলে বাইরের রাজ্যে কাজ করে। কোন মহিলা সুরক্ষিত না। পঞ্চায়েত সমিতির সভানেত্রী বিকালবেলা গলা থেকে ছিনিয়ে, এই তো রাজ্যের পুলিশ মন্ত্রী হয় না।